অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের উপর দেওয়ার ব্যাপারে সব রাজনৈতিক দল কমিটমেন্ট করেছে। 116 অনুচ্ছেদ নিয়ে যেই রায়টা হাইকোর্ট বিভাগ দিয়েছিলেন সেটার পূর্ণাঙ্গ লিখিত রায়টা গতকাল অ্যাভেলেবল করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। তো আমরা আগে যেরকম বলেছিলাম যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রায় এবং আমি আশা করব যে এই রায়টা আপিল বিভাগে বহাল থাকবে এবং সেটা যদি থাকে তাহলে আমরা বলবো একটা ঐতিহাসিক অর্জন হয়েছে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে বিচার বিভাগ স্বাধীন হবে, হ্যাঁ, এবং এই বিচার বিভাগের স্বাধীনতার জন্যে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকা অপরিহার্য এবং আমাদের 72-এর সংবিধানে তাই ছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সংবিধান সংশোধন করে এই কর্তৃত্ব সুপ্রিম কোর্ট থেকে নিয়ে নেওয়া হয় এবং এটা নির্বাহী বিভাগের কাছে দেওয়া হয়। তো এখন যেই রায়ের পূর্ণাঙ্গ ভার্সন গতকালকে প্রকাশিত হয়েছে তার মাধ্যমে এই কর্তৃত্ব আবার সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং এই রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই রায়ে নির্বাহী বিভাগকে, বিশেষভাবে আইন মন্ত্রণালয়কে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যেন একটা স্বতন্ত্র বিচার বিভাগের জন্য সচিবালয় প্রতিষ্ঠা করা হয় এবং সম্প্রতি গত ডিসেম্বর 11 সচিবালয় কিন্তু প্রতিষ্ঠাও করা হয়েছে। রায়টা মৌখিকভাবে দেওয়া হয়েছিল সেপ্টেম্বরের 2 তারিখে আমার ভুল না হলে, তারপরে ডিসেম্বরে সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ দিক এবং এই দুটো অংশ রায়ের আরও একটা অংশ আছে, সেটা হলো শৃঙ্খলা বিধিকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। কিন্তু মূল গুরুত্বপূর্ণ অংশ আমি মনে করি এই দুটো, যে সুপ্রিম কোর্টের কাছে অধস্তন আদালতের কর্তৃত্ব ফিরিয়ে দেয়া এবং একটা পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা। এবং এই দুটো অংশ আমি তো মনে করি খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ অধস্তন আদালতের উপর যদি সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ কার্যকর করতে হয় তাহলে তো তার একটা প্রশাসনিক প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা লাগবে। স্বতন্ত্র সচিবালয়টাই সেই ব্যবস্থা। যদি একটা স্বতন্ত্র সচিবালয় না হয় তাহলে তো এই কর্তৃত্ব সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা করা কঠিন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো এটুকুই আমি বলবো। এবং এই রায়ে, এই মামলায় আমাকে মাননীয় আদালত অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ দিয়েছিলেন, সেজন্যে আমি আদালতের কাছে কৃতজ্ঞ। এবং আমরা এই জিনিসগুলো আদালতের নজরে এনেছিলাম, তো রায়টা খুবই উল্লেখযোগ্য হয়েছে। এবং আরেকটা জিনিস আমি উল্লেখ করব যে রায়ে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক কমিটমেন্ট যে বিচার বিভাগকে স্বাধীন করা হবে সেটাও রায়ে এসছে। কারণ আমরা আমাদের সাবমিশনে আদালতের নজরে এনেছিলাম যে জুলাই সনদ, যেটা সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেখানে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের উপর দেওয়ার ব্যাপারে সব রাজনৈতিক দল কমিটমেন্ট করেছে। এবং আপনারা জানেন যে জুলাই সনদে অনেক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু এই ব্যাপারে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। এটা আমরা আদালতের নজরে এনেছিলাম এবং রায়ে আদালত এটা প্রতিফলন এসছে যে জুলাই সনদে এই বিষয়টা আছে এবং এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্নমত ছিল না। তো আমি মনে করব এই কমিটমেন্টগুলো এখন রক্ষিত হবে, যাতে করে এই নিয়ন্ত্রণ সত্যিকারভাবে সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং একটা সচিবালয় যেটা অলরেডি তার কার্যক্রম শুরু করেছে, এটার কার্যক্রম যাতে চলমান থাকে। কিছুটা জটিলতা তো আমরাও ধারণা করছি এতে তৈরি হবে এবং এতে করে আমরা বেশ খানিকটা হতাশও। প্রথমত, এটা কিন্তু বিএনপিরও রাজনৈতিক কমিটমেন্ট ছিল যে অধস্তন আদালতকে স্বাধীন করা হবে এবং এর নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকবে। তো কাজে ওনারাও তো খানিকটা ওনাদের কমিটমেন্ট থেকে সরে এসছেন একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, তো যেহেতু আদালতের একটা সুনির্দিষ্ট নির্দেশনা আছে একটা পৃথক সচিবালয়ের ব্যাপারে এবং এই রায়ের বিরুদ্ধে কিন্তু কোনো আপিল দায়ের করা হয় নাই এবং এটার ব্যাপারে আপিল বিভাগেরও কোনো স্থগিতাদেশ নাই বা কোনো ধরনের আদেশ নাই। কাজেই যতক্ষণ পর্যন্ত না আপিল বিভাগ থেকে ভিন্নতর কোনো কিছু বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাইকোর্ট বিভাগের যে রায় সেপ্টেম্বরে ঘোষিত হয়েছিল এবং যেটার পূর্ণাঙ্গ ভার্সন আমরা গতকালকে পেয়েছি, সেটা সবার জন্যই বাধ্যতামূলক এবং নির্বাহী বিভাগ আইন মন্ত্রণালয়ের উপরও বাধ্যতামূলক। কাজেই স্বতন্ত্র সচিবালয়টা যদি কার্যকর না থাকে অথবা যদি
রায়ের নির্দেশনার বিপরীতে গিয়ে নিম্ন আদালতের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের পরিবর্তে আইন মন্ত্রণালয়ের কাছে থাকে, তাহলে দুটো জিনিসই কিন্তু এই রায়ের সাথে সাংঘর্ষিক হবে এবং এতে আদালত অবমাননার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।